নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসির যে পরবর্তী সিরিজগুলো নিয়ে, সেই সমস্ত প্রশ্ন যেগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলো আমরা ক্লাস শুরু করি। তার আগে তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে, সকলের নোটিফিকেশান পেয়ে যাবে। লাইক সকলে করে দেবে এবং শেয়ার কিন্তু অবশ্যই করা যায়। তো আজকের আমাদের যে এনটিপিসির লাস্ট 10 ইয়ার্সের যে কোয়েশ্চেন সিরিজের আমাদের পরবর্তী পার্ট নিয়ে চলে এসেছি। তোমরা যেগুলো ক্লাসগুলো দেখছো অবশ্যই তোমাদের ফিডব্যাকটা দেখবে এবং তোমাদের কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্ট কিন্তু করা রয়েছে আগের ক্লাসগুলোর। টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। এবং ফেসবুক পেজে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট তোমাদের দেওয়া হয়ে থাকে। যেমনটা আমরা আগে জানিয়েছিলাম যে রোহিত শর্মা তিনি কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন এবং আমাদের কিন্তু আজও আমরা কিন্তু আপডেট দিয়েছি যে বিরাট কোহলি তিনি কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন। ঠিক আছে, তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা কিন্তু ফেসবুক পেজে পেয়ে যাবে। পরবর্তী আমাদের যে এখানে ফার্স্ট যে কোয়েশ্চেন আছে, পরবর্তী আবার কি, তো ফার্স্ট আমাদের প্রশ্ন আছে কিলোওয়াট আওয়ার, যেটাকে আমরা কিলোওয়াট ঘন্টা বলে থাকি, দ্বারা কোন ভৌত রাশির পরিমাপ করা হয়ে থাকে। এখানে অপশান রয়েছে তোমাদের কাছে, অ্যান্সার কোনটা হবে। এখানে 4টে অপশান রয়েছে, এর মধ্যে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি যেটা কিন্তু কিলোওয়াট আওয়ার দ্বারা ভৌত রাশি পরিমাপ করা হয়ে থাকে। পরবর্তী আমরা দেখে নেব বিভিন্ন যে ভৌত রাশির এককগুলো রয়েছে, যেমন আয়তন আমরা বলে থাকি এটাকে ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এর একক। বেগের একক যেটা রয়েছে সেন্টিমিটার পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড, এইরকম দুটো ভাগে কিন্তু আমরা এই এককে মাপি বেগ। পরবর্তী রয়েছে বল একক হচ্ছে ডাইন এবং নিউটন। পরবর্তী রয়েছে প্রেশার বা চাপ, যেটা কিন্তু আমাদের একক রয়েছে, যেটা হচ্ছে পাস্কাল। পরবর্তী রয়েছে রোধ, যেটা আমাদের রয়েছে ওহম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার যে আমাদের এককটা রয়েছে সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন। পরবর্তী রয়েছে আমাদের জাহাজের যে গতিবেগ মাপার যে একক, যেটা হচ্ছে নট, এবং তাপের হচ্ছে ক্যালোরি এবং জুল। এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে আমাদের এসআই ইউনিটগুলো কিন্তু বিশেষ করে এক্সামে জিজ্ঞাসা করা হয়। এসআই সিজিএস দুটোই কিন্তু দেখে রাখতে হবে। পরের প্রশ্ন আছে কাবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থেকে থাকে। তো কাবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থেকে থাকে, এখানে কোনটা রাইট অ্যান্সার হবে, অপশানগুলো তোমরা দেখে নাও। রাইট অ্যান্সার হয়ে যাবে 7 জন। প্রতিটি দলে কিন্তু কাবাডিতে 7 জন করে কিন্তু খেলোয়াড় থেকে থাকে। ঠিক আছে, তো আমরা দেখে নেব একটু ছোট্ট করে যে কোন দলে কত খেলোয়াড় কিন্তু থেকে থাকে আমাদের কোন খেলায়। তো এখানে রয়েছে কি বক্সিং বা দাবা খেলাগুলোতে কিন্তু 1 জন করে কিন্তু প্লেয়ার সংখ্যা রয়েছে প্রতিটি দলে। বাস্কেটবলে থেকে থাকে 5 জন করে, ভলিবলে থাকে প্রতি দলে 6 জন করে, ওয়াটার পোলোতে কিন্তু 7 জন করে থাকে প্রতিটি দলে, এবং বেসবলে কিন্তু থাকে 9 জন। ঠিক আছে, তো এই সমস্তগুলো কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়। পরবর্তী রয়েছে ক্রিকেটে, হকিতে বা ফুটবলে, এই সবগুলোই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে 11 জন করে কিন্তু প্রতিটি দলে থেকে থাকে। এবং পরবর্তী রয়েছে রাগবি ফুটবল, যেখানে কিন্তু সবথেকে বেশি সংখ্যক কিন্তু আমাদের খেলোয়াড় সংখ্যা হয়, যেটা কিন্তু 15 জন। ঠিক আছে, রাগবি ফুটবলে। পরবর্তী আমরা দেখে নেব কোশ্চেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন কে করেছিলেন, আমরা দেখে নেব রাইট অ্যান্সার কোনটা হবে। অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। তো এখানে অপশান অনুসারে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে শের সৈয়দ আহমেদ খান, তিনি কিন্তু অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে করেছিলেন? 1875 সাল। 1875 সালে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করে থাকেন। লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করে থাকেন, এটা আমরা এর আগেও বলেছিলাম। লোকসভার অধ্যক্ষ, যাকে আমরা স্পিকার বলে থাকি, তিনিই কিন্তু লোকসভার সভাপতিত্ব করে থাকেন। এর রাজ্যসভার কে করে থাকেন, রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু উপরাষ্ট্রপতি করে থাকেন। ঠিক আছে, ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। পরবর্তী রয়েছে কার সময়ে 76 মন্বন্তর হয়েছিল। তো 76 মন্বন্তর হয়েছিল কোন সময়, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু সেই সময় ছিলেন লর্ড কার্টিয়ার। সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্টিয়ার এবং তার সময় কিন্তু এই 76 মন্বন্তর হয়েছিল। কত সালে হয়েছিল, আমরা জানি যে 1176 বঙ্গাব্দে বা ইংরেজির 1770 খ্রিস্টাব্দে, এই সালেই কিন্তু হয়েছিল 76 মন্বন্তরটি। ঠিক আছে, একে কিন্তু 76 মন্বন্তর বলা হয়। পরবর্তী আমরা দেখব, কারণ এখানে কিন্তু প্রবল এক দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। ঠিক আছে, পরের কোয়েশ্চেন যেটা রয়েছে ভারতরত্ন পুরস্কারটি কী ধাতু দ্বারা তৈরি।
তো ভারতরত্ন যে পুরস্কারটি, এখান থেকে কিন্তু তোমাদের এক্সামে কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তো আমরা দেখে নেব এই ভারতরত্ন পুরস্কারটি এটা কী ধাতু দিয়ে তৈরি। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তামা। তামা দিয়ে তৈরি হচ্ছে এই ভারতরত্ন যে পুরস্কারটি। আর ভারতরত্ন পুরস্কার আমাদের দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কার, তাই তো? আমাদের দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতরত্ন অ্যাওয়ার্ড, যেটা প্রথমবার দেওয়া হয়েছিল 1954 প্রথমবার ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল এবং প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান তিনি প্রথমবার কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম বিদেশি হিসাবে। এবং আমরা জানি পরবর্তীতেও কিন্তু পেয়েছিলেন বিদেশি হিসাবে। তার নাম কি তোমরা বলো? যিনি কিন্তু দক্ষিণ আফ্রিকার একজন প্রেসিডেন্ট ছিলেন, তার নাম কি? পরবর্তী আমাদের যেটা দেখতে পাচ্ছি, ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে সাদা রঙের ফিতে দিয়ে তৈরি একটি যে তোমাদের একটা থাকে, পুরস্কারটা কিন্তু প্রদান করা হয়ে থাকে, মেডেলটা সাদা রঙের ফিতেতে। এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। এবং এই পুরস্কারে প্রদান করে থাকে রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। এবং তোমাদের কিন্তু অলরেডি আমাদের ভারতরত্ন থেকে একদম ডিটেল ক্লাস কিন্তু একদম আমাদের কিন্তু অলরেডি রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। তোমরা একটু সার্চ করে নেবে, বা তোমরা ভারতরত্ন বা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স বলে সার্চ করবে AIR, অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতরত্ন মেডেলটি কিন্তু অশ্বত্থ গাছের পাতার আকৃতিতে তৈরি একটি মেডেল, ঠিক আছে? এখানেও জিজ্ঞাসা করা হয় কোন গাছের পাতা এখানে কিন্তু ব্যবহার করা হয়। এখানে কিন্তু অশ্বত্থ গাছের পাতা আকৃতিতে তৈরি করা হয়েছে এই ভারতরত্ন পুরস্কারটি। পরবর্তী কোশ্চেন আছে, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? অপশান রয়েছে, তোমরা সকলে অ্যান্সার করার চেষ্টা করো, এটা সকলেই পারবে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে বাবর এবং ইব্রাহিম লোদির সাথেই কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু স্বাক্ষর করা হয়েছিল। কত সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ? পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এবং পরবর্তী এখানে আমরা দেখে নেব, এখানে কিন্তু জয়লাভ করেছিল বাবরই। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, যেটা কিন্তু 1556 হয়েছিল, যেটা আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল, এখানে জয়ী হয়েছিল আকবর। এবং 1761 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের পানিপথের তৃতীয় যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে, যার মধ্যে কিন্তু আহমেদ শাহ আবদালি তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এখনই একটি লাইক করে দেবে সকলে, শেয়ার কিন্তু অবশ্যই তোমরা সকলে করে দেবে। আর এই সমস্ত ক্লাসগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বলো, WBPSC বলো, সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? তো এগুলো কিন্তু রেলেরও এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে। পরবর্তী রয়েছে রামন ম্যাগসেসে পুরস্কার কোন রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয়ে থাকে? তো এখানে কোনটা হবে অ্যান্সার করার চেষ্টা করো। রামন ম্যাগসেসে পুরস্কারটি কোন রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয়ে থাকে? যেটা আমাদের রাইট অ্যান্সার হবে ফিলিপিন্সের রাষ্ট্রপতি দ্বারা এটা কিন্তু দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? আর প্রথম ভারতীয় হিসাবে এই পুরস্কারটি কে পেয়েছিলেন? আচার্য বিনোবা ভাবে, তিনি কিন্তু প্রথম কিন্তু এটা পেয়েছিলেন, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। এখানে যেটা দেখতে পাচ্ছ NTPC প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। এখানে রয়েছে NTPC গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের লাস্ট এক্সাম হয়েছে 2020-21-এর 133টা শিফটে এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল। এবং এই 133টা শিফটেরই কিন্তু জিকে কোশ্চেনগুলো বাংলা ভাষায় সুন্দরভাবে এখানে শিফট ওয়াইজ তোমাদের এখানে রয়েছে। 5000+ কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে। এখনও পর্যন্ত যদি এই কোশ্চেন কটা শেষ না করে উঠতে পারো তাড়াতাড়ি করো, বেশি আর হাতে টাইম নেই, কারণ আমাদের জুন মাসে এক্সাম হতে যাচ্ছে NTPC গ্র্যাজুয়েট লেভেল, তারপর আন্ডার গ্র্যাজুয়েট। অবশ্যই তোমরা কিন্তু এই কমপ্লিট PDFটা কিন্তু পেয়ে যেতে পারো 99 টাকা পে করে, ₹99 টাকা পে করে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নেবে। নাম্বারটা হচ্ছে এই যে রয়েছে, এই নাম্বারটা তোমরা যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এখানে 5000+ জিকে কোশ্চেন রয়েছে, 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে এবং পিডিএফটি দুটো পিডিএফে তোমরা কিন্তু কভার পেয়ে যাবে এটা, ঠিক আছে? কমপ্লিট। এখানে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু RPF কনস্টেবল, আমাদের SI এবং ALP টেকনিশিয়ান, অন্যান্য যে সমস্ত এক্সামে এগুলো কিন্তু কমন এসেছে। এইখান থেকেই কিন্তু অনেক প্রশ্নই কম বেশি কিন্তু অলরেডি চলে এসেছে। এখান থেকে আবারও কিন্তু তোমাদের NTPC বলো বা গ্রুপ ডি বলো সামনের এক্সামগুলোতে রিপিট অবশ্যই হবে, ঠিক আছে? আর রেলের এক্সাম দিতে যাবে অথচ কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করবে না, এটা কখনোই সম্ভবই নয়, ঠিক আছে? অসম্ভব একদম এক্সাম পাস করা। তার কারণ আমরা 2024-এ সম্প্রতি যে সমস্ত এক্সামগুলো দেখেছি সেই সমস্ত এক্সামে রেলের কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু অনেকটাই বেশি রয়েছে, 20 থেকে 25%-এর কাছাকাছি কিন্তু রয়েছে ওয়েটেজ কারেন্ট অ্যাফেয়ার্সের। জিকে সেকশনের কথা বলছি। NTPC-তে 40টা জিকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, তার মধ্যে তোমরা দেখে নেবে, মিলিয়ে নেবে এক্সাম হয়ে যাওয়ার পর যে 10টা করে তোমাদের প্রতিটা শিফটেই কিন্তু প্রায় কম বেশি 10টা করে কিন্তু তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ঠিক আছে? তো অবশ্যই তোমরা যদি এখনও পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স 2024টা কভার না করে ফেলো তাহলে কিন্তু তোমরা
বিপদে পড়বে, কারণ তোমরা কিন্তু 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সটা অলরেডি এটা মানে কমপ্লিট করে যাবে। তারপর 2025-এর মোটামুটি এপ্রিল মে পর্যন্ত কিন্তু এটা কমপ্লিট করে যাবে 2025-এর। আমাদের কাছে যেটা রয়েছে 2024-এর, এটা দেখছো জিস্ট, যেখানে কিন্তু প্রতিটি লাইনে লাইনে প্রশ্ন রয়েছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আর এখান থেকে প্রশ্ন অলরেডি আমাদের এসএসসি এবং আরআরবির এক্সামে চলে এসেছে। আবারও সামনের এক্সামগুলোতে এখান থেকে প্রশ্ন আসতে যাচ্ছে। এখানে রয়েছে যেটা জিস্ট 50টা পেজের মধ্যে কভার করা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এবং তার সাথে পাবে তোমরা প্রতি মাসে টপ 100 কোশ্চেন, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর মধ্যে রয়েছে। এবং এই কমপ্লিট যেটা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমরা পেয়ে যাবে ₹80, 80 টাকা পে করে কমপ্লিট 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। এছাড়া 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো আমাদের এখানে রয়েছে মান্থ ওয়াইজ। যেমন তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কতগুলো পেজে রয়েছে, 30 থেকে 32টা পেজের মধ্যে তোমাদের প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পেয়ে যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মুহূর্তে আমাদের 3 মাসের কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং তোমাদের বলে রাখি, এপ্রিলটা খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে, এক সপ্তাহের মধ্যেই। ঠিক আছে, তোমাদের যাদের প্রয়োজন আছে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে ₹55, এখানে 55 টাকা দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সে কতগুলো করে কোশ্চেন রয়েছে, এখানে কিন্তু তোমাদের নাম্বার অফ কোশ্চেন 450-র কাছাকাছি রয়েছে। তার কারণ হচ্ছে এখানে এসএসসির টিয়ার 1, টিয়ার 2, আমাদের রেলের এক্সামগুলোর মেন্স লেভেল, CBT 1, CBT 2, সমস্ত যে পিএলই এবং মেন্স সমস্ত এক্সামকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে 90% ছাত্রছাত্রী কিন্তু এখানে 90% অ্যাটেন্ড করতে পারে অবশ্যই এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যা প্রশ্ন আসবে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই এই পিডিএফগুলোকে দেখতে পারো। এখানে কিন্তু তোমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে অ্যাভেলেবেল আছে, যেটা 55 টাকায় তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের রেলের লাস্ট 10 বছরের যে কোশ্চেনগুলো ছিল, তার মধ্যে থেকে বায়োলজির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা অ্যারেঞ্জ করে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে কিন্তু পিডিএফটা এখানে রেডি করেছি, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ম্যাক্সিমাম রয়েছে। এগুলো কোন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এমটিপিসির জন্য তো অবশ্যই রয়েছে, কারণ এখান থেকেও সায়েন্সের থাকে। এবং সায়েন্সের থেকে আলাদাভাবে যাদের সেকশন আছে আলাদা করে, যে সায়েন্সের থেকে এতগুলো প্রশ্ন আসবেই, যেমন রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1-এর এক্সাম রয়েছে, এএলপি টেকনিশিয়ানের বা যেই বলো, সেই সমস্ত এক্সামে কিন্তু সায়েন্স থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হয়। সুতরাং এই বায়োলজির যে পিডিএফটি রয়েছে, এটা লাস্ট 10 বছরের রেলের আসা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সলিউশনের একটা পিডিএফ রয়েছে, যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ 70টা পেজের কিন্তু এখানে কভার করা রয়েছে। এবং এই পিডিএফটা অবশ্যই প্রিন্টেবল ফরম্যাট রয়েছে। এবং এই পেজের যে আমাদের 70টা পেজের যে পিডিএফটি রয়েছে, এটার প্রাইস আছে ₹60, 60 টাকা পে করে তোমরা বায়োলজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পেয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু এএলপি গ্রুপ ডি সমস্ত এক্সামে কিন্তু অলরেডি আসতে চলেছে। এবং আমাদের কাছে আরপিএফ এসআই 2024-এর যে সম্প্রতি যে আমাদের 2024-এর জিকে কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো রয়েছে তো আবার চ্যাপ্টার ওয়াইজ। যেরকম তোমরা দেখছো বুক অ্যান্ড অথর রয়েছে, ঠিক এরকমভাবে আমাদের বুক অ্যান্ড অথর রয়েছে, আর্ট অ্যান্ড কালচার রয়েছে, আমাদের রয়েছে স্ট্যাটিক জিকে, এবং এরকমভাবে আমাদের সাবজেক্ট ওয়াইজ রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি। এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে রয়েছে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই সমস্ত পিডিএফগুলো তোমরা যদি পেতে চাও, তাহলে এখানে 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে। বা আমাদের এখানে যেটা আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনগুলো, এটা তোমরা পেয়ে যাচ্ছ ₹35-এ, 35 টাকা পে করে তোমরা আমাদের আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এখানে 55টা কিন্তু পেজ সংখ্যা রয়েছে, ওকে, এবং 35 আছে প্রাইস। সুতরাং তোমরা এই নাম্বারটা যোগাযোগ করে নেবে। এই নাম্বারটা তোমরা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবে যে কোনো পিডিএফের জন্য। এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু এখানে করানো হচ্ছে লাস্ট 10 বছরে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনগুলো। এবং এআইআর একাডেমিতে 133টা শিফটের সলিউশন করানো হচ্ছে, যেটা এনটিপিসি বিগত বছরে আসা কোশ্চেন। এবং এই সমস্ত পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যাদের যেটা প্রয়োজন আছে দেখে নেবে তোমরা। এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো, তাদেরকে বলে রাখি 2024-এ পিওয়াইকিউ জিকেটাকে কমপ্লিট করে নেবে, 50 টাকায় তোমরা পেয়ে যাবে বেঙ্গলি ভার্সানে, সবই বেঙ্গলি ভার্সানে রয়েছে। এবং 2025-এরটা তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ রেডি করা হচ্ছে, খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এনটিপিসি, পিওয়াইকিউ জিকে গুরুত্বপূর্ণ রয়েছে, এবং বায়োলজি, যাদের যেটা প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। পরবর্তী প্রশ্ন আছে, রামচরিত মানস এর লেখক কে ছিলেন? তো রামচরিত মানসের লেখক কে ছিলেন? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? তুলসী দাস। তুলসী দাস ছিলেন রামচরিত মানসের রচয়িতা। আর রামচরিত গ্রন্থের রচয়িতাকে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দীর রচয়িতা ছিলেন এই রামচরিতের। আর রামচরিত মানস হচ্ছে তুলসী দাস। পরবর্তী আমরা দেখে নেব যে সমস্ত আমাদের গ্রন্থগুলো রয়েছে, ঐতিহাসিক গ্রন্থ। ফার্স্টে আমরা দেখে নেব নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র কার লেখা? ভরত মুনির লেখা হচ্ছে নাট্যশাস্ত্র, যেখান থেকে আমরা প্রাচীন আমাদের যে নৃত্য, যেটা হচ্ছে আমাদের ভারতনাট্যম ড্যান্স, তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স, সে সম্পর্কে আমরা জানতে পারি। পরবর্তী রয়েছে সূর্য সিদ্ধান্ত, যেটা কিন্তু আর্যভট্টর কিন্তু রচয়িতা।
পরবর্তী রয়েছে দান সাগর, অদ্ভুত সাগর, এগুলো সবই কিন্তু সেন রাজার বল্লাল সেনের কিন্তু রচনা। এগুলো হচ্ছে দান সাগর, অদ্ভুত সাগর, ঠিক আছে। পরবর্তী রয়েছে অষ্টাধ্যায়ী রচয়িতা যেটা হচ্ছেন পাণিনি ছিলেন অষ্টাধ্যায়ী রচয়িতা। রামচরিত সন্ধ্যাকর নন্দীর রচয়িতা। রামচরিত মানসের রচয়িতা ছিলেন তুলসীদাস। গীতগোবিন্দের রচয়িতা ছিলেন কবি জয়দেব। লক্ষণ সেনের সহকবি ছিলেন কবি জয়দেব, ঠিক আছে। দান সাগর, অদ্ভুত সাগর, এগুলো সবই ছিল বল্লাল সেনের। মঙ্গল কাব্য যেটা কিন্তু ছিল বিজয় গুপ্তের। মিলিন্দ পঞ্চহ ছিল নাগ সেনের। সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ঐতিহাসিক গ্রন্থ এখান থেকে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। বিশাখ দত্ত লেখা যেটা হচ্ছে মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম, এগুলো সবই বিশাখ দত্তের। কিরাতর্জনিয়ম যেটা কিন্তু ভারবির লেখা। বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা, দুটোই হচ্ছে বরাহ মিহিরের লেখা। এবং মত্তবিলাস প্রহসন, ঠিক আছে, এগুলো সবই কিন্তু মহেন্দ্র বর্মনের। তো এগুলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থগুলো যেগুলো এক্সামে আমাদের বারবার চলে আসে। পরের প্রশ্ন আছে, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? তো কারা প্রথম বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে এসেছিল? আমরা জানি যে পর্তুগিজ প্রথম কিন্তু ভারতে আসে। কে এসেছিল পর্তুগিজ নাবিক? কে ছিল? ভাস্কো দা গামা। 1498-তে কেরালার কালিকট বন্দরে এসেছিলেন। এই জলপথের মাধ্যমেই তিনি কিন্তু প্রথম পর্তুগিজ কিন্তু ছিলেন। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়ে থাকে কোন অবস্থায়? কোন অবস্থায় সব থেকে বেশি বা কম হয়ে থাকে? সব থেকে কম হয়ে থাকে অনুসুর অবস্থান, যেখানে কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়ে থাকে 14,70,00,000 কাছাকাছি। এবং এই সময় কিন্তু অনুসুর অবস্থান যেটা আমরা দেখতে পাই কোন সময়ে? 3rd of জানুয়ারি কিন্তু আমরা দেখতে পাই এই অনুসুর অবস্থান। এবং আমরা যখন দেখি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি বা ম্যাক্সিমাম হয়ে থাকে 15,20,00,000 কিলোমিটারের কাছাকাছি, তখন আমরা সেই সময়কে বলে থাকি অপসূর অবস্থান। এই অবস্থানটা কখন হয়ে থাকে? যেটা কিন্তু আমরা 4 জুলাইয়ের দিকে কিন্তু এই অবস্থানটা দেখতে পাই, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের এক্সামে বারবার আসে। পরের আমরা দেখছি কর্কট ক্রান্তি রেখা তো আমরা সকলে জানি কর্কট সংক্রান্তি। তো কর্কট সংক্রান্তি এটা কবে হয়ে থাকে? যেটা কিন্তু 21শে জুন তারিখটা হচ্ছে কর্কট সংক্রান্তি। 22শে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি। জলবিষুব বলা হয় যেটা সেই তারিখটাতে, সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। মহাবিষুব 21শে মার্চ। এর ডিটেল ক্লাস আসতে পারে যদি তোমরা চাও, কারণ এগুলো কিন্তু অত্যন্ত একটা ভৌগোলিক যে আমাদের পৃথিবী যখন ঘুরছে সেই সমস্ত ব্যাপারটা নিয়েই কিন্তু এই সমস্ত কিছু তোমাদের এই অক্ষরেখা, দাগমা রেখা, তোমাদের এই সমস্ত ব্যাপারটা কিন্তু বোঝানো যেতে পারে। অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। অপসূর অবস্থান যেটা কিন্তু 4 জুলাই আমরা দেখতে পাই, যেমনটা একটু আগে বললাম। অনুসূর অবস্থান 3rd of জানুয়ারি। পরবর্তী প্রশ্ন রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন কে? আমরা জানি যে এটা চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে লর্ড কর্নওয়ালিস কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। এখান থেকে আমরা সূর্যাস্ত আইন সম্পর্কেও জানতে পারি, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? কোন ভিটামিন সঞ্চিত থাকে মানুষের যকৃতে? তো ভিটামিন এ কিন্তু মানুষের যে যকৃতে সেখানে কিন্তু এটা সঞ্চিত থাকে। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি আছে? ভিটামিন এ রাসায়নিক নাম আছে রেটিনল। এগুলো ভিটামিন এ কোন কোন আমাদের উৎস কী আছে? বাঁধাকপি, পাকা আম রয়েছে, টমেটো রয়েছে, গাজর, ঠিক আছে, কট, হাঙর, এই সমস্ত মাছের যকৃৎ থেকে নিঃসৃত তেল। এছাড়া আমরা সব ধরনের ফল থেকে শুরু করে, পাকা ফল থেকে শুরু করে আমরা দুধ, ঋণ, মাছ, মাংস সব কিছুতেই আমরা কিন্তু ভিটামিন এ কিন্তু আমরা পেয়ে যাই। ভিটামিন ডিও পাই আমরা, ঠিক আছে। তো ভিটামিন এ যেটা কিন্তু রাসায়নিক নাম কিন্তু রেটিনল, ঠিক আছে। আর অভাবজনিত লক্ষণ এখানে কী রয়েছে? যেটা আমাদের যে রোগগুলো আমরা দেখতে পাই এর অভাবে, যেটা রয়েছে রাতকানা, ঠিক আছে, কেরাটোম্যালেশিয়া এবং সেরোসিস এবং জেরাপথ্যালমিয়া, এই সমস্ত রোগ লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই ভিটামিন এ অর্থাৎ রেটিনলের অভাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আর ভিটামিন থেকেও কিন্তু ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেন কিন্তু আমাদের করানো রয়েছে অলরেডি। নিচের কোনটির সাথে সবুজ বিপ্লব যুক্ত? তো আমরা জানি সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত, আর এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অলরেডি আমাদের কিন্তু এক্সামে চলে এসেছে। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গম এবং ধান উৎপাদনের সাথে যুক্ত হচ্ছে এই সবুজ বিপ্লব, যেটা কিন্তু আমাদের গ্রিন রেভলিউশন। এই গ্রিন রেভলিউশনের ফাদার কে রয়েছেন? আমাদের ভারতে কিন্তু রয়েছেন যার নাম MS স্বামীনাথন, যিনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন, আর যাকে 2024 সালের মরণোত্তর ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছিল MS স্বামীনাথনকে, যিনি ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন। এবং এখানে আমাদের দেখতে হবে বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন, তার নাম কি? অবশ্যই তোমরা সকলে বলো, যার নাম হচ্ছে নরম্যান বোরলগ। ডক্টর নরম্যান বোরলগ, তিনি কিন্তু আমাদের
সমগ্র বিশ্বের কিন্তু সবুজ বিপ্লবের জনক ছিলেন। এখান থেকে প্রশ্ন কিন্তু বারবার এই সমস্ত কোশ্চেনগুলো এসে থাকে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত হচ্ছে শ্বেত বিপ্লব, আর এই শ্বেত বিপ্লব সাথে যুক্ত তার নাম কি? ভার্গিস কুরিয়েন, তিনি হচ্ছেন শ্বেত বিপ্লবের জনক। ঠিক আছে, তো এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের এক্সামে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। চলো পরবর্তী প্রশ্ন আছে, ভারতের গভীরতম পোতাশ্রয় কোথায় অবস্থান করছে? ভারতের গভীরতম যে পোতাশ্রয় অবস্থান করছে, যেটা অবস্থান করছে বিশাখাপত্তনম। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের কোথায় টোডা উপজাতি যে ট্রাইব রয়েছে, টোডা ট্রাইব, এটা দেখা যায় কোন অঞ্চলে? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা টোডা উপজাতি দেখা যায় নীলগিরি পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আছে, আচ্ছা, বিভিন্ন যে জনজাতি এবং উপজাতিগুলো রয়েছে তাদের ছোট্ট লিস্ট আমরা দেখে নিচ্ছি। যে আদিবাসীরা যেগুলো থাকে, যেটা কিন্তু ছত্তিশগড়ে আমরা দেখতে পাই। পরবর্তী যে উপজাতি রয়েছে, যেটা কিন্তু বড়াগা, যেটা কিন্তু তামিলনাড়ুতে দেখতে পাই। ভুটিয়া দেখতে পাই উত্তরাখণ্ডে। ভিল উপজাতি আমরা দেখতে পাই, যেটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং গুজরাটে। মুড়িয়া দেখতে পাই ছত্তিশগড়ে, মুড়িয়া বা আদিবাসী এই সমস্ত ছত্তিশগড়ে। মিনা দেখতে পাই, যেটা রয়েছে রাজস্থানে। মুন্ডা ট্রাইব দেখতে পাই ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার এবং ওয়েস্ট বেঙ্গলে। সাঁওতাল দেখতে পাই ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড অ্যান্ড বিহার। এবং জয়ন্তিয়া, গারো এই সমস্ত যে ট্রাইবগুলো রয়েছে, যেগুলো কিন্তু আমরা মেঘালয়তে দেখতে পাই। খাসি যেটা রয়েছে মেঘালয়তে দেখতে পাই, আসামে দেখতে পাই। কোল উপজাতি দেখতে পাই মধ্যপ্রদেশে। লেপচাটা এক্সামে কিন্তু অনেকবার আসছে। ঠিক আছে, তো লেপচা উপজাতি আমরা সিকিমে দেখতে পাই, লুসাইটা দেখতে পাই ত্রিপুরা এবং মিজোরামে। তো এখানকার অনেকগুলো প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের এক্সামে আসা করছে। এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি যেটা অবস্থান করছে কোথায়? তোমরা অবশ্যই এটার অ্যান্সার করার চেষ্টা সকলে করবে। অনেকে হয়তো ডিগবয় ভাবতে পারো, কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা সাফানিয়া যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি, যেটা সৌদি আরবে অবস্থান করছে এই সাফানিয়া যে তৈলখনি, যেটা এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। নেক্সট কোশ্চেন আছে, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদ সম্পর্কে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে অলরেডি আমরা 4টে ক্লাস ডিটেল ক্লাস কিন্তু অলরেডি দিয়ে রেখেছি। অবশ্যই তোমরা কিন্তু ওটা চ্যানেলে গিয়ে দেখে নেবে, প্লেলিস্ট করা রয়েছে। আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যে ইন্ডিয়ান যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, যেখানে আমাদের যে খসড়া অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন আমরা জানি। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর। তিনি কিন্তু এই সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কিন্তু তিনি ছিলেন। এবং গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। প্রথম সভাপতি কিন্তু ছিলেন যার নাম সচ্চিদানন্দ সিনহা। তিনিই কিন্তু গণপরিষদের অস্থায়ী সভাপতি, এবং পরবর্তীকালে স্থায়ী সভাপতি নিযুক্ত হন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তার দুদিন পরই। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের প্রথম কোথায় পুলিশ মিউজিয়াম এটা চালু হয়েছে? তো পুলিশ মিউজিয়াম চালু হয়েছে, যেটা কিন্তু অবস্থান করছে দিল্লিতে কিন্তু এটা চালু করা হয়েছে পুলিশ মিউজিয়াম। এবং তোমরা অবশ্যই রাইট অ্যান্সার করার চেষ্টা করবে, যারা আমাদের পুলিশ পরীক্ষার্থী রয়েছে এটা অ্যান্সার করবে। যেটা রয়েছে আমাদের ন্যাশনাল পুলিশ একাডেমি, সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, এরা অবস্থান করছে কোথায়? ন্যাশনাল পুলিশ একাডেমি, সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থান করছে এটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বীরবল কার ছদ্মনাম? তো বীরবল কার ছদ্মনাম? এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? অ্যান্সার করার চেষ্টা করো। যেটা রয়েছে প্রমথ চৌধুরী, তার কিন্তু যে ছদ্মনাম ছিল যেটা কিন্তু বীরবল ছিল। পরবর্তী আমরা দেখে নেব, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। গৌতম বুদ্ধের যে দেহত্যাগের ঘটনা সেটা আমরা মহাপরিনির্বাণ হিসাবে কিন্তু চিনি। আর গৌতম বুদ্ধ যখন পুত্র রাহুলের জন্মের পর তখন যিনি গৃহত্যাগ করেছিলেন, তখন সেটাকে আমরা বলি মহাবিনিষ্ক্রমণ। ঠিক আছে, আর তিনি যখন ওই বোধিবৃক্ষের নিচে যখন তিনি বুদ্ধ লাভ করেছিলেন, ঠিক আছে, তো তখন আমরা সেই বৃক্ষটাকে বলি বোধি বৃক্ষ, যেটা কিন্তু সারনাথের দিকে। ঠিক আছে, তো এই সমস্ত কোশ্চেনগুলো অলরেডি আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। এবং এখানে কিন্তু তার মহাপরিনির্বাণ যে ঘটনাটা ঘটেছিল 483 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু ঘটেছিল, যেটা কিন্তু কুশীনগরে অবস্থান করছে, কুশীনগরে। ঠিক আছে, নেপালে। পরবর্তী প্রশ্ন আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা আমরা পালন করে থাকি, এটা কোন তারিখে আমরা পালন করি? ইন্টারন্যাশনাল যেটা আমাদের মাতৃভাষা দিবস রয়েছে, যেটা কিন্তু আমরা পালন করে থাকি 21শে ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন আছে,
গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমাদের আছে, তো আমরা এটা দেখেই নিলাম। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ব তামাক বিরোধী দিবস 31 মে, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, বিশ্ব যুব দিবস 12ই, এটা এটা তোমরা দেখে নেবে। এটা আন্তর্জাতিক এটা আন্তর্জাতিক রয়েছে, তো 12ই আগস্ট একদম সঠিক রয়েছে। এবং আমাদের ভারতের যে ন্যাশনাল ইউথ ডে আমরা পালন করি সেটা কিন্তু 12ই জানুয়ারি, ঠিক আছে। আচ্ছা, যেটা স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা পালন করি, কিন্তু আন্তর্জাতিক যুব দিবস যেটা 12ই আগস্ট। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 8ই সেপ্টেম্বর। ওকে, পরবর্তী প্রশ্ন আছে বিশ্ব শিক্ষক দিবস, যেটা কিন্তু 5ই অক্টোবর পালন করি, বাট আমরা কিন্তু পালন করি শিক্ষক দিবস ন্যাশনাল, যেটা কিন্তু 5ই সেপ্টেম্বর, তাই তো। কিন্তু বিশ্ব শিক্ষক দিবস কিন্তু 5ই অক্টোবরে। বিশ্ব এইডস ডে, যেটা কিন্তু 1 ডিসেম্বর, যেটা কিন্তু আমরা পালন করে থাকি। মানবাধিকার দিবস গুরুত্বপূর্ণ, 10ই ডিসেম্বর আমরা পালন করি। আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস, যেটা কিন্তু 3 ডিসেম্বর, এবং বিশ্ব ডায়াবেটিক্স ডে, যেটা কিন্তু 14ই নভেম্বর। পরবর্তী প্রশ্ন রয়েছে, যদি ভালো লাগে তোমরা একটু শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, ঠিক আছে। সকলের সাথে একটু শেয়ার করে দেবে এবং লাইক কিন্তু সকলেই করে দেবে। আচ্ছা, আগের ক্লাসগুলো যারা দেখোনি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আগের ক্লাসে আমরা কিন্তু অনেক ক্লাস কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি এনটিপিসি পিওয়াইকিউ সিরিজ, অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। এখান থেকে প্রশ্ন 100% আসবে, যারা এখন বিশ্বাস করছো না পরীক্ষার পরে তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। নিচের কোনটির সাথে নাবার্ড প্রতিষ্ঠানটি যুক্ত ছিল? তো নাবার্ড প্রতিষ্ঠানটি যুক্ত ছিল কিসের সঙ্গে? এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে অবশ্যই দেখো, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রাম উন্নয়ন। তার কারণ কি, নাবার্ডের ফুল ফর্মই হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার বোর্ড, যেটা আমাদের রয়েছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, রুরাল অর্থাৎ গ্রামীণ উন্নয়নের জন্য, এগ্রিকালচার এই সমস্ত জন্যই কিন্তু, এই কৃষি কাজের জন্যই কিন্তু আমাদের ভারতের এই নাবার্ড সংস্থাটি কিন্তু গঠন করা হয়েছিল এই গ্রামীণ উন্নয়নের জন্য। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1982-তে 12ই জুলাইতে। পরবর্তী প্রশ্ন আছে প্রিন্টার, এটি কী ধরনের ডিভাইস? তো প্রিন্টার সম্পর্কে আমরা সকলেই বুঝতেই পারছি, এটা একটা আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসগুলো কিবোর্ড রয়েছে, আমাদের মাউস রয়েছে, বাট আউটপুট ডিভাইস হচ্ছে প্রিন্টার। পরবর্তী রয়েছে ইন্টারনেট, এটি কী ধরনের নেটওয়ার্ক? আমরা এটাও জানি যে ইন্টারনেট কিন্তু একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সুতরাং WAN আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? তো কিছু ভিটামিন আছে যেগুলো কিন্তু জলে দ্রবণীয়, কিছু ভিটামিন আছে যেগুলো হচ্ছে স্নেহ পদার্থ বা তেলে দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে, বা ফ্যাটে আমরা বলতে পারি। তো জলে দ্রবণীয় যে ভিটামিন রয়েছে সেটা হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন যেটা রয়েছে সি। এই দুটো ভিটামিনই কিন্তু আমাদের জলে দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে, ভিটামিন বি আর ভিটামিন সি, এবং ভিটামিন পিও আছে। তো এখানে কিন্তু ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনটা? ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো সবই কিন্তু ফ্যাট বা স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। পরবর্তী প্রশ্ন আছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? তো সবচেয়ে বড় অঙ্গ, বৃহত্তম অঙ্গ, যেটা কিন্তু ত্বক। পরবর্তী প্রশ্ন আছে মানবদেহ সম্পর্কে আমরা যদি দেখি, মানবদেহের পেশির সংখ্যা কতগুলো রয়েছে? 639টি। রক্তের পরিমাণ কত? 5.6 লিটার অ্যাভারেজ। এবং এখানে আমাদের রক্ত তঞ্চনের যে সময়কাল, যেটা কিন্তু 3 থেকে 6 মিনিটে। সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি, যেটাকে আমরা থাইরয়েড বলে থাকি, থাইরয়েড গ্ল্যান্ড। পরবর্তী রয়েছে আমাদের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা কিন্তু পিনিয়াল বডি। সর্ববৃহৎ যেটা পৌষ্টিক গ্রন্থি রয়েছে, যেটা কিন্তু যকৃৎ। সর্ববৃহৎ লসিকা গ্রন্থি প্লীহা। এবং সুষুম্না কাণ্ডের যে দৈর্ঘ্য রয়েছে, যেটা কিন্তু 42 থেকে 45 সেন্টিমিটার। সুষুম্না স্নায়ুর সংখ্যা রয়েছে 31 জোড়া। এবং দেহের দীর্ঘতম কোষ, যেটা হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। পরবর্তী রয়েছে করটিক স্নায়ুর সংখ্যা কতগুলো? 12 জোড়া রয়েছে আমাদের দেহের করটিক স্নায়ু। এবং মোট অস্থির সংখ্যা রয়েছে কতগুলো? 206টি কিন্তু রয়েছে আমাদের দেহের মোট অস্থির সংখ্যা। এর মধ্যে সবথেকে বড় অস্থি কোনগুলো রয়েছে? ফিমার হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অস্থি, এবং কানের স্টেপিস হচ্ছে আমাদের দেহের সবথেকে ছোট অস্থি। পরবর্তী রয়েছে মস্তিষ্কের ওজন, যেটা কিন্তু 1.3 কিলোগ্রাম, অর্থাৎ 1360 গ্রামের কাছাকাছি আমাদের মস্তিষ্কের গড় ওজন। পরবর্তী রয়েছে দেহের কঠিনতম অংশ কোনটা? যেটা কিন্তু দাঁতের এনামেলের অংশটা। দেহের ব্যস্ততম অঙ্গ কোনটা? যেটা আমরা সকলেই জানি, আমাদের হৃৎপিণ্ড, আমাদের হার্ট হচ্ছে সব থেকে ব্যস্ততম অঙ্গ। আচ্ছা, পরবর্তী রয়েছে আমাদের দেহের শক্তিশালী পেশি কোনটা? যেটা কিন্তু আমাদের চোয়ালের পেশি রয়েছে। এবং পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিকের নাড়ী স্পন্দন কত? যেটা কিন্তু 72 বার প্রতি সেকেন্ডে, ঠিক আছে। এটা নাড়ী স্পন্দন, ঠিক আছে। নাড়ী স্পন্দন এখানে সেকেন্ডে আছে না, এখানে তোমাদের এটা মিনিটে, ঠিক আছে, সেকেন্ড না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে মনিকা বাত্রা ইনি কোন খেলার সাথে যুক্ত? মনিকা বাত্রা ইনি কোন খেলার সাথে যুক্ত? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে টেবিল টেনিস। টেবিল টেনিসের সাথে যুক্ত হচ্ছে এই মনিকা বাত্রা। নেক্সট কোশ্চেন আছে
কোষ কে আবিষ্কার করেছিলেন? আমরা সকলেই এটা কম বেশি জানি, যেটা বহুবার এক্সাম এসেছে। 1665 সালে রবার্ট হুক তিনি কিন্তু কোষ অর্থাৎ সেল কিন্তু আবিষ্কার করেছিলেন, তাই তো 1665-তে। পরবর্তী প্রশ্ন আছে স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর করা হয়েছিল? স্বাধীন ভারতের সংবিধান কিন্তু কার্যকর করা হয়েছিল, যেটা কিন্তু আমরা কী দিবস পালন করি কার্যকরের সময়, যেটা কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করি। 1950-এর 26 জানুয়ারি আমাদের সংবিধানকে কার্যকর করা হচ্ছে। এই 26 জানুয়ারি দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। এবং 1949-এর 26শে নভেম্বর যে দিনটি আমাদের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল, এবং এই 26 নভেম্বর যে দিনটি রয়েছে এই দিনে আমরা সংবিধান দিবস হিসাবে পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন আছে পদার্থের চতুর্থ অবস্থা কোনটা? আমরা জানি পদার্থের 3টি অবস্থা, কিন্তু পদার্থের চতুর্থ অবস্থা অর্থাৎ 4 অবস্থা কিন্তু আছে, ঠিক আছে। কী কী? কঠিন রয়েছে, তরল রয়েছে, গ্যাসীয় রয়েছে, প্লাজমা রয়েছে। তো চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। পরবর্তী রয়েছে সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? তো সংবিধানের যে প্রিয়াম্বেল রয়েছে, প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনার ধারণাটা নেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে, ঠিক আছে। এবং ফান্ডামেন্টাল রাইটও নেওয়া হয়েছিল আমাদের এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। আমরা ছোট্ট করে দেখে নিই যে আচ্ছা, এখানে তোমাদের বলেই দিচ্ছি আমি যে সংবিধানের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে মৌলিক অধিকার নেওয়া হয়েছে, প্রস্তাবনা নেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল, এই সবই কিন্তু আমাদের আমেরিকার সংবিধান থেকে কিন্তু অলরেডি নেওয়া রয়েছে, ঠিক আছে। এবং আমরা যদি বলি যে মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য যেটাকে আমরা ফান্ডামেন্টাল ডিউটি বলে থাকি, এবং 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলো কিন্তু রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে যেটা হচ্ছে সংবিধান সংশোধন যে রয়েছে, সেটা কিন্তু অ্যামেন্ডমেন্ট আবার কনস্টিটিউশন, যেটা কিন্তু কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? যেটা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। আর কোনো রাষ্ট্র পরিচালনার জন্য যে নির্দেশমূলক নীতিগুলো, যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি সংক্ষেপে, তো এই ডিপিএসপি নেওয়া হয়েছে এটা কোন দেশের সংবিধান থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছিল নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, ঠিক আছে। সংসদীয় ব্যবস্থা বা পার্লামেন্ট বা আমাদের রাষ্ট্রপতি, এই সম্পর্ক বিষয়ে কিন্তু আমরা নিয়েছি ব্রিটেন থেকে, ব্রিটেনের কনস্টিটিউশন থেকে। আমাদের সংবিধান বিভিন্ন দেশের বিভিন্ন জিনিসগুলো কিন্তু নেওয়া হয়েছিল, ঠিক আছে। অলরেডি কিন্তু তোমাদের ক্লাস দেওয়া রয়েছে। এছাড়া জরুরি অবস্থাও কিন্তু নেওয়া হয়েছিল জার্মানির সংবিধান থেকে, ঠিক আছে। আবার যদি বলি প্রস্তাবনাটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে, কিন্তু প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছিল ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার প্রিয়াম্বল, যেটা কিন্তু নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া থেকে, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেন যেটা আছে, এক অশ্ব ক্ষমতা যেটা হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট? আমরা জানি এটা 746 ওয়াট, ঠিক আছে, ছোটো থেকে পড়ে আসি। তো 746 ওয়াট আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন আছে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মান সমান হয়ে থাকে? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, আমরা এটা সলিউশনও করেছি, যেটা কিন্তু -40 ডিগ্রি যে তাপমাত্রা রয়েছে সেখানে কিন্তু সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান কিন্তু সমান হয়ে থাকে। এটা তোমরা এটা দেখে নিতে পারো, C/5 = a-32/9 এই সূত্রের মাধ্যমে। পরবর্তী যে কোশ্চেন আছে, নক আউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত ছিল? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বক্সিং। বক্সিংয়ের সাথে যুক্ত হচ্ছে নক আউট, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে কোন ইলেকট্রন কে এটা ইলেকট্রন আবিষ্কার করেছিলেন? তো ইলেকট্রন আবিষ্কার করেছিলেন হচ্ছে বিজ্ঞানী জে টমসন। তিনি কিন্তু প্রথম কিন্তু এখানে ইলেকট্রন তিনি আবিষ্কার করছেন, এবং প্রোটনও জিজ্ঞাসা করা হয় থেকে প্রোটন আবিষ্কার করেছিলেন কে? রাদারফোর্ড। এবং নিউটন কণ আবিষ্কার করেছিলেন? চ্যাডউইক, ঠিক আছে। তো প্রোটন, নিউট্রন, ইলেকট্রনগুলো আমাদের পরমাণু কক্ষপথের বাইরের দিকে থাকে, এবং নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা এবং নিউট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। পরবর্তী প্রশ্ন আছে নিউটন হচ্ছে আমাদের নিজ তড়িৎ কণা, ঠিক আছে। পরবর্তী আছে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের ভারতের কোন জায়গায়? আমাদের ভারতের নিউ দিল্লিতে কিন্তু হয়েছিল প্রথম এশিয়ান গেমস। এবার তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের ভারতের প্রথম নয়াদিল্লিতে হচ্ছে এশিয়ান গেমস, এই সালটা কত? সালটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে। তো ইতিমধ্যে তোমাদের যে সমস্ত হোমওয়ার্কের কোশ্চেনগুলো জানিয়েছি সেটাও বলবে, এবং এই কত সালে প্রথম আমাদের এশিয়ান গেমসটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে প্রথমবার, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং আগের ক্লাসগুলো দেখে না থাকলে তাড়াতাড়ি তোমরা কিন্তু দেখে নেবে, কারণ তোমাদের এক্সামের কিন্তু আর বেশি টাইম নেই। এবং তোমরা কিন্তু আগের ক্লাসগুলো অবশ্যই তোমাদের প্লেলিস্ট অলরেডি করা রয়েছে চ্যানেলে, দেখে নেবে সেটা। অবশ্যই তোমরা আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম লিঙ্ক এবং ফেসবুক পেজ তোমরা সকলে যুক্ত হয়ে যাবে। এখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ফেসবুক পেজে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত আপডেটগুলো রয়েছে আমরা সেগুলো সবার আগে এখানে শেয়ার করে থাকি। এবং কমেন্ট সেকশানে সব কিছুর লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, কমেন্ট সেকশন বা ডিসক্রিপশান বক্স।
এবং এখানে রয়েছে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা ক্লাস দেখছো। এখানে কিন্তু অলরেডি অনেক ক্লাস কিন্তু আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নেবে এবং কারেন্টের ইম্পর্টেন্ট আপডেট, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু এখানে দেওয়া রয়েছে। এছাড়া আমাদের কিন্তু যে সমস্ত কারেন্টের টপিকগুলো এখনও পর্যন্ত বাকি আছে সেগুলো আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি তোমাদের কমপ্লিট করে দেওয়ার এক্সামের আগে। এবং ইউটিউবের কমিউনিটি সেকশনটা তোমরা সকলে ফলো করে রাখবে। এখানে কিন্তু তোমাদের যে জিকে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু কুইজ আকারে দেওয়া হয়ে থাকে, সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। এছাড়া এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে এনটিপিসি 133টা শিফটের সলিউশন করানো হচ্ছে, ঠিক আছে। তো যদি তোমাদের ভালো লাগে, সত্যি ভালো লাগে, তাহলে তোমরা একটা লাইক করে দেবে সকলে, শেয়ার করে দেবে সকলে, এবং আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে নেবে সবার আগে। আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা এই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবে, এই ডেমো পিডিএফ। এবং যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যার যেটা প্রয়োজন আছে তোমরা দেখে নেবে। এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এপ্রিল 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। এবং এসএসসি জিডি 2025-এর যে কোশ্চেনগুলো, জিকে কোশ্চেন যেগুলো আমাদের সাবজেক্ট ওয়াইজ রেডি হচ্ছে, সেটাও তোমরা পেয়ে যাবে তাড়াতাড়ি। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এখনও পর্যন্ত কেউ করে না থাকলে তাড়াতাড়ি করো। এবং বায়োলজি পিওয়াইকিউ জিকে, যেটা তোমাদের লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, যেগুলো কিন্তু এক্সামে আসে। এছাড়া আরপিএফের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এনটিপিসি বা গ্রুপ ডিতে আসার সম্ভাবনাও রয়েছে, সুতরাং সেটা তোমরা দেখতে পারো। আগে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট করে নাও, যেহেতু তোমাদের এক্সামের আর বেশি টাইম নেই। তারপর এক্সট্রা টাইম পালে তাহলে কিন্তু তোমরা এক্সট্রা পড়ে নেবে, ঠিক আছে। তো যার যেটা প্রয়োজন আছে তোমরা সেটা দেখে নেবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।